প্রিয় দর্শক, আমন্ত্রণ আজ দুপুরে আপনাদের সঙ্গে আছি আমি নুহাত সাওম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। লালমাটিয়ার ভূমি আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী এনাক্ষী সাহা রায়, ইশরাত পারভিন লীনা ও রঞ্জনা সাইদের শিল্পকর্ম প্রদর্শনী বিন্দু। প্রদর্শনী চলবে ২৬ ডিসেম্বর পর্যন্ত। চলচ্চিত্র সংস্কৃতির বিকাশে চলচ্চিত্র কেন্দ্র চাই, এই স্লোগান নিয়ে শাহবাগ জাতীয় জাদুঘরে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব। উৎসব চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে ষষ্ঠ জাতীয় ভাস্কর্য প্রদর্শনী। প্রদর্শনী চলবে ২০ জানুয়ারি ২০২৫ পর্যন্ত। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি সঙ্গীত শিল্পী ম্যাক আপেল। শুভ দুপুর ভাইয়া। শুভ দুপুর। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো ভীষণ ভালো আছি। গানের মানুষ গান নিয়ে তো সবসময় ব্যস্ত থাকেন, এখন তো মনে হয় স্টেজ শো নিয়ে একটু বেশি ব্যস্ত আছেন। কেমন যাচ্ছে? স্টেজ শো বলতে খুব যে ব্যস্ততা এরকম না, যদি আমরা গত বছর বা তার আগের সময়গুলোকে কম্পেয়ার করি সেই তুলনায় একটু কম আর কি, কিছুটা কম, কিন্তু তারপরও স্টেজ শো তো একটা আলাদা রকম ব্যাপার আপনাদের সবার জন্য। কোথায় কোথায় এখন পর্যন্ত স্টেজ শো করা হচ্ছে আপনার? আমি লাস্টে এয়ারফোর্সে করলাম, তারপরে সেনাবাহিনীর, আমার ম্যাক্সিমাম শুধু ডিফেন্সের প্রোগ্রামগুলোই করতে হয়। তারপরে বগুড়াতে একটা করা হয়েছে, এই তো মোটামুটি। ঢাকায় একটা করলাম। দেশের বাইরে স্টেজ শো করতে গিয়েছেন? হ্যাঁ, দেশের বাইরে। কোথায় কোথায়, মানে সবথেকে মেমোরেবল কোনটা ছিল? মেমোরেবল বলতে আসলে আমাদের তো প্রত্যেকটা ট্যুরটাই ছোট হোক বড় হোক একটা মেমোরি। যদিও প্রথম গিয়েছিলাম থাইল্যান্ডে, তো প্রথম যে কোনো কিছুই ভালো লাগার থাকে, প্রথম সব কাজই সবার মনে থাকে। তো দেশের বাইরে প্রথম যাওয়া এবং ওখানে পারফর্ম করছি, এটাও তো আরো বড় পাওয়া। ওটা ছিল ব্যাংকক আর পাতায়ার মাঝামাঝি সীমান্তে আর কি। মানে ব্যাংককের লাস্ট সীমানা, পাতায়ার শুরু, চাওফ্রিয়া নদীতে। তো নদীর পাড়েই আমাদের স্টেজটা ছিল, ওইখানে আমি নীলদরিয়া গান গেয়েছিলাম। তো ভালো ছিল ওইটা, বলা চলে অন্যরকম একটা স্মৃতি। আরো অনেক ক্যাজুয়াল অনেক ব্যাপার তো থাকে এর মধ্যে, অনেক ফান মোমেন্টস থাকে। দেন মরক্কোতে গেলাম, মরক্কোতে ২ বার যাওয়া হয়েছিল। তো মরক্কোর স্মৃতিগুলো একটু বেশি, কারণ ওখানে আমি ফার্স্ট টাইম ২১ দিনের মতো ছিলাম প্রথমবার, তারপরের বার 7 কি 8 ডেজ এরকম ছিলাম আর কি। তো মরক্কোর ব্যাপারটা একটু ডিফারেন্ট আমার কাছে মনে হয়েছে, কারণ ওখানে যেটা আমি অবজার্ভ করলাম যে বাঙালিদের সংখ্যা তো খুবই কম। আফ্রিকার লাস্ট সীমানা, পাশেই ইউরোপ, মানে স্পেন দেখা যায় আটলান্টিকের পার থেকে। আমি মরক্কোর প্রথম প্রোগ্রামে গিয়েছিলাম, ওইটা ছিল বাংলাদেশি ফুড ফেস্টিভ্যাল, এটা এম্বাসির প্রোগ্রাম আর কি। তো আমি তো ব্যান্ড গান গাই, আধুনিক গান গাই, এইগুলো গান গাচ্ছিলাম ওখানে। তো অ্যাম্বাসেডর উনি আমাকে বলছিলেন, তুমি আসছো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে, তো তুমি আমাদের বাংলাদেশীয় যে কালচার, বাংলাদেশীয় যে গান, আমাদের ফোক, এগুলো তুমি গাও। তখন আমি নন স্টপ প্রায় 40+ আমি গান গেয়েছিলাম ওখানে। চমৎকার। আমার সাথে যে মিউজিশিয়ান গুলো ছিল ওরা সব ওখানকার আফ্রিকান মিউজিক করে। তা আমি ফার্স্ট টাইম ওদের সাথে কমফোর্ট ফিল করছিলাম না, যেহেতু আমি ফোক গান গাচ্ছি, আমাদের ফোক তাদের প্যাটার্নটা ডিফারেন্ট। তা আমি বললাম যে একটু তোমরা এখন থেমে যেতে পারো, আমি আমার মতো করে শুধু গিটার দিয়েই 40টার উপরে আমি গান গেয়েছিলাম। সবাই মজা করছে। হ্যাঁ, ছিল, সেজন্য এতগুলো গান গাইতে পেরেছে। ওখানে ব্যাপারটা হইছে যেটা, বাঙালিদের সংখ্যা তো খুবই কম বলতে খুবই কম। আমার সাথে এমনও হয়েছে, আমি যদি বলি ঢাকা থেকে কক্সবাজারের ডিস্টেন্স যতটুকু, এরকম দূরত্ব থেকেও কিছু মানুষজন আমার সাথে দেখা করতে এসেছে যে শুধু বাংলা ভাষায় কথা বলবে। অদ্ভুত ব্যাপার। আচ্ছা, সেখান থেকে কি আপনার ইন্সপিরেশন কাজ করেছে এবং সেজন্য আপনি 100 ফোক গান নিয়ে একটি প্রজেক্ট শুরু করেছেন? এটা আমি আসলে এই 100 ফোক গানের প্রজেক্ট, এটা আমি গোপনে করছি। অনেকেই থাকে না একদম ঢালাও ভাবে প্রচার করে, আমি এইটা নিয়ে এই মনে হয় ফার্স্ট টাইম আমি কথা বলছি। ইভেন আমি আমার 50 গান যখন কমপ্লিট হয়েছিল, তখন আমি শুধু একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে আজকে আমার 50তম কভার গান আসছে।
এতটুকুই। তো অনেকেই ব্যাপারটা বোঝে নাই, আর এখন তো সবাই মানে ফেসবুকে অন্য কিছু নিয়ে ব্যস্ত। এটা আসলে অনেকে হয়তো দৃষ্টিতে পড়ে নাই অনেকের। আমার ওখানকার ইন্সপিরেশন ছিল যেটা, আমি আমার প্রথম মৌলিক গান ওইখানে আমি আমার মতো করে আমাদের ব্যান্ডে প্র্যাকটিস করতাম অন্যভাবে। ওইখানে যাওয়ার পরে এই জ্যাজ ব্লুজ এই সকল মিউজিকের মধ্যে থাকতে থাকতে আমার মধ্যে ওই ফিল চলে আসছিল। তা আমি আমার গানে অ্যাপ্লাই করেছিলাম। এটা আমার প্রথম মৌলিক গান ছিল। তো ওখান থেকে ইন্সপিরেশন এটাই। আরেকটা ব্যাপার যেটা ফোক গানের কথা যেটা বললেন, আমি আমার শুরুর দিকে আমি থিয়েটার করতাম, বগুড়া থিয়েটার। তো বগুড়া থিয়েটারে আমাদের একটা গানের দল ছিল, ফিউশন বাউল। তো ওইটাতে অনেকগুলো স্টেজ করেছি, মানে বগুড়া শহরের আনাচে কানাচে এমন কোনো জায়গা নাই যে আমরা সেখানে যাইনি। তো মোটামুটি তাও 100-এর মতো আমি স্টেজ করেছি ফিউশন বাউলের। তো তখন ওই যে একটা মানে ফোক গানের প্রতি একটা ভালো একটা মাটির টান বা একটা শেকড়ের টান। আরেকটা ব্যাপার আপনি খেয়াল করবেন যে আমি লাস্ট সবচেয়ে বেশি রেসপন্স পাচ্ছি লালন গানে, লালন, রাধারমণ দত্ত, এই গানগুলোতে আমি বেশি রেসপন্স পাচ্ছি। আচ্ছা। তো আপনি যদি একটু চিন্তা করেন যে তাদের মানে কোন জেনারেশনের ছিলেন তারা, তারপরেও আমরা এই জেনারেশন তাদের গান শুনছে। তো এত বছর যদি পার করতে পারে, তাই হোপ যে এটা অনেক যুগ চলবে। আমাদের দেশে যে কালচার সব সময়ের জন্যই প্রাসঙ্গিক, কারণ তারা তো জীবনবোধের কথা বলে গেছেন, দর্শনের কথা বলে গেছেন। আইয়ুব বাচ্চু স্যার একটা কথা বলেছিলেন যে আমাদের দেশে যে পরিমাণ অ্যাসেট আছে, এগুলোই যদি তোমরা নাড়াচাড়া করো না, আরো 100 বছর চলে যাবে। আসলে একটি গান শুনি ভাইয়া, তারপর আমরা গল্পে যাই। হ্যাঁ। ফেরারি মনটা আমার মানে না কোনো বাধা, তোমাকে পাওয়ারি আশায় ফিরে আসে বারে বার। ফেরারি মনটা আমার মানে না কোনো বাধা, তোমাকে পাওয়ারি আশায় ফিরে আসে বারে বার। কখনো ভাবিনি আমি ব্যথা দিয়ে তুমি চলে যাবে, কি জানি কি ভুল ছিল আমার, আমাকে কেন গেলে কাঁদিয়ে, তাই আমি ফিরে আসি বারে বার। ফেরারি মনটা আমার মানে না কোনো বাধা, তোমাকে পাওয়ারি আশায় ফিরে আসে বারে বার। ফেরারি মনটা আমার। থ্যাংক ইউ। ভীষণ সুন্দর, খুব ভালো লাগলো। আসলে মানে আইয়ুব বাচ্চুর নামটাই না আমাদের কাছে একটা আবেগের জায়গা। একদম একদম। আচ্ছা, আপনার লোকসঙ্গীতের যে 100 গানের প্রজেক্ট, সেই গানের মধ্যে কারণ অনেক ধরনের তো আসলে আঞ্চলিক গান আছে, যেমন ভাটিয়ালি, ভাওয়াইয়া, গম্ভীরা, এরকম অনেক রকমের গান আছে। তো আপনি কি সব ধরনের গান নিয়েই কাজ করছেন, নাকি লালনের গান নিয়ে বেশি কাজ করেন? আমি এই মুহূর্তে লালন
ওনার গান নিয়ে বেশি কাজ করা হচ্ছে। লালনের প্রায় 30+ গান করা হয়েছে। রাধারমণ দত্ত, আব্দুল করিম, তারপরে আমাদের দূরবীন শাহ, এরকম লেজেন্ডারি কিছু শিল্পীদের মানুষের গানই বেশি করা হচ্ছে। তো এইখানে মানে আরো আমার এইদিকে রেসপন্সের আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে আমাদের সৈয়দ আব্দুল হাদী স্যার। আমি কিন্তু ওনার গানও করছি, মোটামুটি তাও 10টার মতো ওনার গান আমি করেছি এর মধ্যে। বাহ, এগুলো কি আপনি আপনার নিজের ইউটিউব চ্যানেলে রিলিজ দিচ্ছেন? হ্যাঁ, এগুলো আমার ইউটিউব চ্যানেলে রিলিজ দিচ্ছি। মানে ইউটিউবের ব্যাপার হচ্ছে কি, এইখানে মানে অনেকেই ব্যাপারটা জানে না, কারণ আমি এই জিনিসগুলোর সাথে মানে ফেসবুকে এখনো লিংক করি নাই। দেখা যাচ্ছে আমার ফেসবুকের অডিয়েন্স আর ইউটিউবের অডিয়েন্স আমার টোটাল ডিফারেন্ট। আমি এটা আগে জানতাম না, কারণ আমি অনেকেই আমাকে ফেসবুকে মেসেজ করে যে কি ব্যাপার, তোমার নতুন কিছু আসছে না কেন। তখন আমি বুঝলাম যে তারা আমার ইউটিউবের দর্শক না, এই আর কি। তো এখানে কিন্তু অনেক কমপ্লেক্সিটির ব্যাপারও থাকে, যে কোন প্ল্যাটফর্মে তাহলে গান রিলিজ করছি তাদেরকে মাথায় রেখে গান রিলিজ করা। না, এখানে যেটা বুঝলাম আসলে ইউটিউবের যে ব্যাপারটা, এটা ইউটিউব একটা রোবোটিক ফরম্যাটে চলে। এখানে আপনি কন্টিনিউ করলে ইউটিউবের মতো আপনার গান প্রমোশন করবে, এই ব্যাপারে কোনো ডাউট নেই। আর অডিয়েন্সের ব্যাপার যদি বলি, আমি যতদিন থেকে এই কাজটা স্টার্ট করেছি 2 মান্থের মতো আর কি, নভেম্বরের শেষের দিকে, শুরুর দিকে, অক্টোবরের শেষের মাঝামাঝি থেকে আমি কাজটা শুরু করেছি। তো আমার সাবস্ক্রাইবার যা ছিল, মানে অডিয়েন্স যা ছিল, তার থেকে আমার 10 গুণ বেড়ে গেছে। বাহ, তো এগুলো উইদাউট প্রচারণার ছাড়াই যদি হয় আর মানে কোনো রকম কোনো বুস্টিং ছাড়াই অনেক অডিয়েন্স পেয়েছে। আচ্ছা, এবার একটু জানতে চাই যে কত বছর হলো আপনার সঙ্গীতের সাথে, একদম মিউজিক ইন্ডাস্ট্রির সাথে কাজ করছেন? ইন্ডাস্ট্রি বলেন, মেইন স্ট্রিম বলেন, যে স্ক্রিনে, টিভি স্ক্রিনে আসা আর কি, এইটা শুরু হয়েছে আমার 2017 থেকে আর কি, যখন আমি রিয়েলিটি শো থেকে এসেছি, তখন থেকে আমার মূলত আসা। আর এমনিতেই আমার মিউজিক শুরু ধরতে গেলে স্কুল লাইফ থেকে, ক্লাস 10, 7 এরকম। তখন কত সাল, 2002-3 সাল। আচ্ছা, আপনার শৈশবটা কি বগুড়াতেই কেটেছে? হ্যাঁ, আমার শৈশব, কৈশোর, যৌবনেরও অনেকটা বগুড়াতেই কেটেছে। ইভেন আমি মানে ঢাকায় আমি এখানে গেস্ট মনে করে থাকি যে এটা আমার সিটি না, এটা এখানে আমি জাস্ট ঘুরতে বেড়াতে যাচ্ছি, এইরকমই। আমি বাড়ির সাথে যোগাযোগটা সবসময় রাখি, যাতায়াতটা রাখি, লোকাল ভাবে আমি থাকার চেষ্টা করি। তো আপনি তো থিয়েটারে ছিলেন, এই থিয়েটার থেকে গানের সাথে আসলে কিভাবে যুক্ত হওয়া? থিয়েটারের ব্যাপার যেটা হলো, আমার শুরুটা মিউজিক দিয়ে, গান দিয়েই। আমাদের প্রথম সংগঠন ছিল আনন্দধারা শিল্পী গোষ্ঠী। আমার বগুড়ার সারিয়াকান্দিতে আমার বাড়ি, নদীর পাড়ের মানুষ আমি যখন স্কুল শেষ করলাম, স্কুল শেষ করলে তো কলেজে আসলে তো অবশ্যই আমার তো একটু শহরে আসতে হয়, ওটা গ্রাম। তো আমি আজিজুলের ছাত্র ছিলাম, আজিজুল হক কলেজের, ইকোনমিক্সে পড়াশোনা করতাম। মানে পড়াশোনা করতাম বলতে শুধু নামে আর কি, স্টুডেন্ট। তো তখন আমার বগুড়া থিয়েটারে আসা, বগুড়া থিয়েটারে আমি আকৃষ্ট হয়েছিলাম। ওখানে খমক যে ইনস্ট্রুমেন্টটা, ওইটা আমি প্রথম দেখেছিলাম বগুড়া থিয়েটার। তো ওইটার উপরে লোভ ছিল আমার, যে আমি যদি থিয়েটারে ইনভলভ হই তাহলে তো আমি খমকটা বাজাতে পারবো। প্রথম এই টেন্ডেন্সি নিয়ে আমার থিয়েটারে জয়েন করা। দেন আমি থিয়েটারের নাটকের ব্যাকগ্রাউন্ড মিউজিক করতাম। বড় বড় নাটকগুলো ছিল, যেমন কৈবর্ত বিদ্রোহ, তারপর নুরুল দিনের সারা জীবন, কথা পুনর্বর্ধন, কোর্ট মার্শাল, অনেক বড় বড় নাটক ছিল। তার মানে আপনি বাদ্যযন্ত্রের প্রতি আকৃষ্ট হয়েই থিয়েটারে জয়েন করেছেন, তার মানে সেখানে সঙ্গীতটা যুক্ত আছে। এবং সেখানে আমাদের একটা আলাদা গানের দল ছিল। বাহ, বগুড়া থিয়েটারের একটা শাখা সংগঠন, কলেজ থিয়েটার, সেইটার থেকেই মূলত ফিউশন বাউল। আর পাশাপাশি আমি নাটকের কাজ করতাম। স্টেজের মানে এক্সপেরিয়েন্স ছিল ছোট ছোট। আচ্ছা, স্টেজের এক্সপেরিয়েন্সটা পরবর্তীতে মনে হয়নি যে টেলিভিশন মিডিয়াতে এসে কাজে লাগাই? হ্যাঁ, আমি কখন নাটকে কাজ করি? হ্যাঁ, আমি নাটকে অলরেডি কাজ করেছি। আচ্ছা, আমি একটা মুক্তিযোদ্ধা ভিত্তিক একটা নাটক আমি গত বছর কাজ করেছিলাম। আগামী বছরটা নিয়ে কি পরিকল্পনা আছে? আগামী বছর নিয়ে আমি না, ফিউচার ব্যাপারে আমি সত্যি উদাসীন একদমই। কারণ আমার কাছে যেটা মনে হয়, আমি বিশ্বাস করি যে ফিউচার তো অদৃশ্য। আমি এখান থেকে বের হয়ে কি করব সেটাই তো আমি জানি না। মানে অনিশ্চয়তা জায়গাটা আছে, সুতরাং সেটা নিয়ে আসলে পরিকল্পনা করবার মানে আমি সবসময় প্রেজেন্টটাকে প্রায়োরিটি বেশি দেই। এই জন্য আমি মানে ফিউচার বা কাল কি হবে, এটা আমি সত্যি না, আমি এই কোশ্চেনে আমি অ্যানসারই দিতে পারি না। ইভেন আমাকে ছোটবেলা থেকে যখন জিজ্ঞেস করতে বড় হয়ে কি হবে, আমি জানি যে যেটা বলবো সেটার বানাম জিজ্ঞেস করবে। আচ্ছা,
তো ইঞ্জিনিয়ার হওয়ার প্ল্যান ছিল, বাসা থেকেও বলতো ইঞ্জিনিয়ার বানানটা কঠিন, আমি সবসময় বললাম ডক্টর অথবা টিচার, এরকম ব্যাপার ছিল। জীবন সহজ এবং সুন্দর হয়ে উঠুক সেটাই প্রত্যাশা করি। একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, আরো একটি গান শুনতে চাইবো। আচ্ছা, কোন গানটি শোনাবেন? আমার নিজের একটি গান গাই। হ্যাঁ, একটা মৌলিক গান শুনি। গানটি আমার ছোট ভাই সোহেল আর রানাও লিখেছে, ওর লেখার হাত ভালো, বই মেলায় ওর অনেক বই আসে মাঝে মাঝে, তোর একটি গান আমি গাইছি। তোমার কাছে বন্ধু একটা তুমি রেখেছি, সেই তুমিতে যত্নে আমার নামটি লিখেছি। তুমি বন্ধু আন্ধার রাইতে পূর্ণিমারি আলো, তুমি না থাকিলে কাছে লাগে না তো ভালো, তোমায় যেন বন্ধু আমি মরণকালেও পাই। তোমার কাছে তুমি ছাড়া চাওয়ার কিছুই নাই ও বন্ধুরে, তোমার কাছে তুমি ছাড়া চাওয়ার কিছুই নাই। তোমার নামে বন্ধু মনে তালা মেরেছি, সেই তালাতে মনের সাথে মন বেঁধেছি। তুমি বন্ধু জুড়ে দিলে যত অগোছালো, তুমি আছো বলে সুখের প্রদীপ শিখা জালো, তোমায় যেন বন্ধু আমি মরণকালেও পাই। তোমার কাছে তুমি ছাড়া চাওয়ার কিছুই নাই ও বন্ধুরে, তোমার কাছে তুমি ছাড়া চাওয়ার কিছুই নাই। থ্যাংক ইউ। অনেক সুন্দর, আর অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের আয়োজনে এসে সময় দেওয়ার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কোশ্চেন করার জন্য। আর আজকের অনুষ্ঠানের সাথে যাদের সম্পৃক্ততা, এত বড় একটা সেটের সাথে যাদের সম্পৃক্ততা, আমরা তো সবসময় টিভি স্ক্রিনের সামনেগুলোকে দেখি, অনেক বড় একটা টিম কিন্তু ক্যামেরার পেছনে কাজ করে, তো তাদের প্রতি শুভেচ্ছা রইল। এনটিভির আগামীর পথ চলা শুভ হোক। আর আজকের প্রোগ্রামের সাথে যে সকল দর্শক এতক্ষণ ছিলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com-এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর।